হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, বাংলা সিনেমার একটা বিষয় নিয়ে। তো দেখুন, বাংলা ইন্ডাস্ট্রির বিভিন্ন যে খারাপ দিকগুলো সেগুলো আমি বিভিন্ন সময় তুলে ধরেছি এবং পরবর্তীকালে মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে হয়তো বিশ্বাস করেনি, পরবর্তীকালে দেখতে পাওয়া গেছে যে সেটাই হয়েছে। কারণ যখন একটা জিনিস ঘটে না, তো ইমিডিয়েটলি তো তার এফেক্ট বোঝা যায় না, কিছুদিন পরে সেটার ইম্প্যাক্ট বোঝা যায়। ধরুন ফর এক্সাম্পল রিমেক, আমি 2018 থেকে চ্যানেল করছি, তখন থেকে আমি বারবার বলে আসছিলাম যে এটা ধসে পড়ে যাবে, ধসে পড়ে যাবে। অলরেডি তখনই ধসে পড়ে গেছিল, বাট তখনও হয়ে গেছে, প্রচুর লোক করেছে। তার পরবর্তীতে আপনারা দেখেছেন কি হয়েছে, সেই ধরনের ছবি একেবারে চলেনি, আউটরাইট দর্শক রিজেক্ট করে দিয়েছে কিছু বছর পরে। তারপরে এই যে টেলিভিশনের জন্য কিছু ছবি বানানো হতো, যেগুলো একদম স্ট্রেট টু টেলিভিশন মাথায় রেখে করা হতো, এবং এই করে করে প্রচুর অ্যাক্টার্সদের কেরিয়ার খারাপ হয়েছে, এটা নিয়ে আমি তখন কথা বলেছিলাম। তারপরে এই যে ফেক প্রডিউসার মার্কেটে আসা, ছবির অ্যানাউন্সমেন্টের পর অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিন্তু সেই ছবি হচ্ছে না, এই জিনিস নিয়ে তখন কথা বলেছিলাম। তো বিভিন্ন বিষয় আমি অ্যাড্রেস করেছিলাম। 2024-এ সব থেকে বড় বিষয় বাংলা সিনেমা, যেটা সব থেকে খারাপ জিনিস হয়েছে, 2024টা অ্যাকচুয়ালি ওয়ার্স্ট ইয়ার অফ বাংলা সিনেমা অ্যাকচুয়ালি বলা যেতে পারে। তো বাংলা ইন্ডাস্ট্রি বেসিক্যালি হচ্ছে একটা এমন বাচ্চা ছেলের মতো, যাকে এতদিন ধরে কেউ ঘরের মধ্যে আটকে রেখেছিল, ঠিক আছে, একদম শাসনের মধ্যে, কড়া শাসনের মধ্যে। সে বাইরের দুনিয়াটা দেখেনি। যে মুহূর্তে সে বাড়ি থেকে বাইরে বেরিয়েছে এবং বেরিয়ে দেখছে যে আচ্ছা, বাইরে তো এত রকমের বাজে জিনিস, বদ সঙ্গ এইসব করা যায়, তো তখন সে সেই বাজে হ্যাবিটস গুলোকে পিক আপ করা শুরু করেছে। ঠিক আছে, একটা টাইমে কি ছিল যে বাংলা সিনেমার যে দর্শক ইত্যাদি এনক্লোজ ছিল, তো বাইরের ইন্ডাস্ট্রির ব্যাপারে জানতে পারতো না, বাইরে কি হচ্ছে কি হচ্ছে। তো এখানে রিমেক টিমেক হতো, নিজেদের মতো কাজ করতো, ব্যবসা হচ্ছে এই হচ্ছে। তো ওই জন্য দেখবেন কন্টেন্টের এক্সপোজার ইত্যাদি ভালো জিনিস কিছু তারা অন্য ইন্ডাস্ট্রি থেকে পিক আপ করেনি। যখন এই ইন্টারনেটের জন্য সবকিছু খুলে গেল, পুরো জিনিসটা মানে ওপেন আপ হয়ে গেল সব মার্কেটই, এখন আর আলাদা করে তামিল সিনেমা আপনি কি বলবেন, তামিল ভাষায় খালি হচ্ছে, দেখছে তো সবাই। তো সেই ব্যাপারটাই আর কি। তো যখন সবকিছু খুলে গেল, বাংলা ইন্ডাস্ট্রি কি করলো, অন্য ইন্ডাস্ট্রি থেকে তাদের কন্টেন্ট কিরকম হচ্ছে, তাদের প্রমোশন কিরকম হচ্ছে, ভালো জিনিসগুলো কিছু পিক আপ করেনি। ঠিক আছে, খালি খারাপ জিনিস কি কি আছে সেগুলো পিক আপ করেছে। এই যে সাউথে ফেক ফিগার্স দেওয়ার একটা ব্যাপার হয়, ইনফ্লেটেড ফিগার্স, এটা আমরা বহু বড় বড় ছবির ক্ষেত্রে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি গেম চেঞ্জার এত বড় ফেক কালেকশন দিল, সেটা কেস খেয়ে গেল, টুইটার অব্দি সেই এটাকে সরিয়ে দিচ্ছে। তারপরে ইনকাম ট্যাক্স রেড হচ্ছে যখন, তখন যারা প্রডিউসার আছে তারা বলছে না না, আমার ওই ছবিটা 300 কোটি না 120 কোটি কামিয়েছিল। এই জিনিসপত্র দেখেছি আমরা তেলেগুতে হতে। তো এই জিনিসপত্র সাউথের প্রচুর ইনফ্লেটেড ফিগার্স বলার যে একটা মানে চল আছে বহুদিনে, তো সেইটা পিক আপ করেছে বাংলা ইন্ডাস্ট্রি। তারপরে বলিউডের যে ফেমাস কর্পোরেট বুকিং, ঠিক আছে, যেটা বড় বড় হিরোরা করে থাকে, এবং সেটা করতে গিয়ে যেটা হয়েছে যে স্টারডামটা এত ঠুমকো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বরুণ ধাওয়ানের আজকে বেবি জনের মতো ছবি, মানে একটা বেসিক ওপেনিং অব্দি নিচ্ছে না। টাইগার শ্রফ, যার কিছু বছর আগে অব্দি ছবি হিট হতো, তার কি অবস্থা হয়ে গেছে হিরোপান্তি 2-তে এই কর্পোরেট বুকিং ফুকিং করতে গিয়ে, আজকে দেখুন তার অবস্থা কি হয়েছে। মানে ফিস কমিয়ে দিতে হচ্ছে, ছবি চলছে না। কিন্তু এই বলিউডের থেকে কর্পোরেট বুকিং, নিজেই টিকিট কেটে নেবো, এই যে জিনিসটা, এবং সাউথের থেকে ইনফ্লেটেড ফিগার্স বলার যে অভ্যেসটা, এই দুটো কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি একদম দারুণভাবে শিখে নিয়েছে এবার সেটা, এবং হয়েছেও। এবং আপনাদেরকে আমি বলছি যে স্পেসিফিক কোনো ছবির ক্ষেত্রে বলছি না, এটা মানে যারা ছোট ছোট প্রোডাকশন হাউস তারা অবধি করেছে, যারা নতুন এসছে মার্কেটে তারা অবধি করেছে, এটা কেউ বাদ রাখিনি। আগে একটা মানে 2023-এ 22-এ তখনও হয়তো হয়েছে, কিন্তু সেটা অল্প পরিমাণে। 2024-এ এই পরিমাণটা এতটা বেশি হয়ে গেছে, এমন এমন ফিগার্সের লোকে টিকিট কেটে ফেলেছে নিজেরাই। তো সেই জিনিসটা না খুব খারাপ দিকে যাচ্ছে। এটার ইম্প্যাক্টটা এখন লোকে বুঝতে পারবে না। এখন লোকে অনেকে খাতায় কলমে ছবিটাকে হিট দেখিয়ে দেবে, পারসেপশন বিল্ড করে দেবে যে ছবি হিট হয়ে গেছে, করে গিয়ে হয়তো স্যাটেলাইট বিক্রি করে দেবে বা হোয়াট এভার যাই করবে, বা ওটাকে একটা মার্কেটিং বাজেট হিসেবে ধরছে যে আমি দেখিয়ে দেবো যে ফার্স্ট উইকেন্ডে টিকিট বিক্রি হয়েছে, তাহলে সেটা দেখে যে ছবি ভালো হয়েছে এটা বুঝে অন্য দর্শক চলে আসবে। তো যাই করে হোক, ওটাকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে অনেকে ইউজ করে নেবে, যাই করবে। কিন্তু এটার ফল ফিউচারে খুব একটা ভালো হবে না কিন্তু। কারণ যখনই আপনি একটা ম্যাল প্র্যাকটিস শুরু করছেন, এই ইনফ্লেটেড ফিগার বলছেন বা নিজেই টিকিট কেটে ফেলছেন, এটা কিন্তু ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। বলিউডের ক্ষেত্রে আপনারা দেখেছেন কি হয়েছে, সাউথের ক্ষেত্রেও দেখছেন এই ইনফ্লেটেড ফিগার্স বলার কি পরিণাম। আপনারা বড় বড় প্রডিউসার, বড় বড় হিরোদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, তেলেগুতে এই মুহূর্তে হচ্ছে এই জিনিসটা একদম প্রপারলি। বাংলা ইন্ডাস্ট্রি যেখানে খুব ছোট মার্কেট, ঠিক আছে, রেগুলারলি অডিয়েন্স কিন্তু মানে বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলের যা পপুলেশন, সেই তুলনায় যা হলস আছে এবং সেই তুলনায় বাংলা ছবি যা ব্যবসা করে সেটা কিছুই নয়। মানে হিন্দি ছবি, সাউথের ছবি এখান থেকে যা ব্যবসা করে নিয়ে যায়, তার কিছুই ব্যবসা বাংলা ছবি করতে পারছে না। তার মানে কি, ম্যাক্সিমাম অডিয়েন্স রিজেক্ট করে দিয়েছে বাংলা ছবিকে। যেটুকু অডিয়েন্স আছে সেই অডিয়েন্সটাকে আপনি বেটার কন্টেন্ট প্রোভাইড না করে আপনি তাকে কি করছেন, বিভিন্নভাবে চিট করবার চেষ্টা করছেন যে তাকে ঠকাবো কি করে। এবং এটা মানে অডিয়েন্স তো বোকা নয়, সাধারণ মানুষ যে ডেলি একটা চাকরি করছে বা যাই করছে, সে কিন্তু প্রচন্ড পরিশ্রম করছে, তার জীবনে হাজারটা চ্যালেঞ্জ আছে।
তারপরে সে একটা এন্টারটেনমেন্টের জন্য ছবি দেখতে যাচ্ছে, সেখানে কি যদি চিটেড ফিল করে না, দুদিন পরে রিজেক্ট করে দেবে। তার কাছে প্রচুর অপশনস আছে, যেটা হয়ে এসছে বহুদিন বাংলা ছবির ক্ষেত্রে। যে লোকটা একদিন ঠকবে, দুদিন ঠকবে, 3 দিন ঠকবে, 4 নম্বর দিন কিন্তু সে আর ঠকবে না, তোমার কথায় কিন্তু বিশ্বাস করবে না সে। তো এই যে নিজে থেকে টিকিট কাটার ব্যাপারটা, এটা কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে অডিয়েন্স কিন্তু বুঝতে পারছে বাংলা সিনেমার ক্ষেত্রে। এবং এটা একদিন এই বাবলটা যেদিনকে পুরোপুরি বাস্ট হবে, সেদিনকে দেখবেন যে আর কেউ ঢুকছে না হলে, তখন কিন্তু বিশাল বিপদ হবে। তো সবচেয়ে প্রথম নেগেটিভ সাইড হচ্ছে যে আপনি অডিয়েন্সকে বোকা বানাচ্ছেন, যেটা অন্য ছবির অন্য ছবি দিয়েও বিভিন্ন সময় করেছেন, অন্যভাবে বিভিন্ন সময় করেছেন, এইবারে করছেন, আরো অডিয়েন্স আপনি কমিয়ে ফেলছেন। এটা সব থেকে প্রথম নেগেটিভ। সেকেন্ড হচ্ছে আপনি কি করছেন, আপনি ইন্ডাস্ট্রির মধ্যে নতুন প্রডিউসারের এন্ট্রি আটকে দিচ্ছেন। কিভাবে আমি বলছি, ধরুন আপনার কাছে প্রচুর ক্ষমতা আছে, ঠিক আছে, আপনি কাটতে পারেন, আপনার ওই ক্ষমতাটা আছে যে আমি ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল হিসেবে ধরছি যে 50 লাখ টাকা টিকিট নিজে কেটে নেবো, ঠিক আছে, এটা আমার ক্ষমতা আছে। এবার আমার ছবিটা একটা সার্টেন ডেটে রিলিজ করেছে, সেদিনকে একটা ফেস্টিভ্যাল আছে, আমি আমার ছবিটা নিয়ে এলাম। আমার ক্ষমতা আছে 50 লাখ টাকা টিকিট, আমি ডে 1-এ প্রথমে 15 লাখ টাকা টিকিট কাটলাম, ডে 2-তে আবার 15 লাখ টাকা, ডে 3-তে 20 লাখ টাকা টিকিট কেটে নিলাম, ঠিক আছে। এবার আমার সাথে একটা নতুন প্রডিউসার, সে একটা 70 লাখের ছবি বানিয়েছে, কিন্তু ভালো ছবি বানিয়েছে, আমার ছবির থেকে অনেক বেটার ছবি তার হয়েছে। সেও রিলিজ করছে সেম ডেটে। শোজ প্রথমেই সে অল্প পেয়েছে, কারণ আমি তো এস্টাবলিশ প্লেয়ার বা আমার হোল্ড বেশি, তো সে পেয়েছে শোজ কম, ঠিক আছে। কিন্তু এই যে তার ছবিটা ওয়ার্ড অফ মাউথে গ্রো করবে, সে যে ভালো ছবি বানিয়েছে, ওয়ার্ড অফ মাউথে যে গ্রো করবে, সেটা আমি আগেই মেরে দিলাম। কি করলাম আমি, যে একটা ছবিটাকে তো বেশি পারফর্ম করতে হবে। এবার আমি যখন এই পারসেপশনটা ছড়িয়ে দিচ্ছি যে আমার ছবি হিট, কিছু তো লোক আমার অডিয়েন্সে ঢুকে আসছে। আর যেটা হচ্ছে যে ধরুন 3 দিন পরে একটা হিন্দি ছবি রিলিজ করছে, বা 4 দিন পরে একটা হিন্দি ছবি রিলিজ করছে। এবার 4 নম্বর দিনে যখন এই হিন্দি ছবিটা আসবে, ধরুন হলের মালিককে তো হিন্দি ছবিকে শো দিতে হবে, তখন এই দুটো বাংলা ছবির মধ্যে কার শোটা কমাবো। তো দেখলো যে আচ্ছা, এই যে আমার যে ছবিটা, সেটার ক্ষেত্রে তো এত টিকিট বিক্রি হয়েছে, তার মানে ছবিটা চলছে, একে রেখে দিল। আর ওই ছবিটা যেটা অ্যাকচুয়ালি নিজের ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটিতে একটা অডিয়েন্স গ্যাদার করতে পেরেছিল, তাকে স্ট্রেট আউট সরিয়ে দিল। তার যে এক্সিস্টিং শোজ ছিল, ধরুন সেটা খুবই কম সংখ্যায় ছিল, সেটাকে অবধি তার থেকে কেড়ে নিল। এবার সে সেকেন্ড উইকে পুরো শেষ হয়ে গেল। হিন্দি ছবি এলো বা সাউথের বড় ছবি এলো, তার পুরো খেলা শেষ হয়ে গেল, সে গুটিয়ে গেল। আমিও কদিন পর গুটিয়েই গেলাম আলটিমেটলি, কারণ আমার ছবিটা তো ভালো হয়নি, কিছুদিন পরে ঢের হয়ে যাবে, বাট আমি তার আগে ওরটাকে মেরে দিলাম। আপনি বলুন, এইভাবে কি নতুন প্রডিউসার মার্কেটে আসবে? সবাইকার তো ওই সামর্থ্যটা নেই যে আমি এত এত টাকা ইনভেস্ট করে টিকিটও কেটে নেবো। নতুন প্রডিউসাররা মার্কেটে আসছে, তারা বাধ্য হয়ে, তাদের ক্ষমতা না থাকলেও কাটছে, কিছু অল্প পয়সা টিকিট কেটে নিচ্ছে, যে চলো আমাকে তো থাকতে হবে, অ্যাটলিস্ট শোটা রিটেন করে রাখতে হবে, তাই কেটে নিচ্ছে। কিন্তু এইভাবে কি একটা হেলদি ইন্ডাস্ট্রি চলতে পারে, যেখানে নতুন একটা ইন্ডাস্ট্রি, আপনারা, আমি বড় সুপারস্টার যারা অনেক বছর ধরে কাজ করছে, 40 বছর ধরে কাজ করছে, তাদের ইন্টারভিউ গিয়ে দেখে নিন, বারবার বলছে যে আমরা যখন 90s কাজ করতাম প্রচুর প্রডিউসার ছিল। আপনাদেরকে আমি নিজে বিভিন্ন এক্সাম্পল শেয়ার করছি, সেই সময় যারা কমার্শিয়াল বড় ডিরেক্টর ছিল, তাদের ঘরের বাইরে এসে প্রচুর বাঙালি প্রডিউসার এরকম বসে থাকতো ব্রিফ কেস নিয়ে, আমার সাথে ছবি করুন। এবং হিরোরাও গিয়ে বলতো হ্যাঁ চলো তোমার সাথে ছবি করছি, টাকাটা অ্যাডভান্স দিয়ে দাও, চলো ছবি করছি। তো সেই একটা ভরসা হতো। তো এটা হেলদি ইকোসিস্টেম ছিল। আজকে সাউথের দিকে তাকিয়ে দেখুন বা বলিউডের দিকে তাকিয়ে দেখুন, কত রকম প্রডিউসার আছে, কত রকম কাজ হচ্ছে। তো তবেই তো একটা ইকোসিস্টেম গ্রো করবে হেলদি। আপনি প্রথমেই যদি প্রডিউসারকে মেরে দেন, তাহলে আর কি করে হবে? তো এই কর্পোরেট বুকিং দিয়ে কিন্তু কাইন্ড অফ একটা প্রডিউসারদেরকেও মারা হচ্ছে। নতুন প্রডিউসারদেরকে আটকে দেওয়ার বিষয়টা নিয়ে তো আলোচনা হয়েছে, আপনারা সেটা শুনেছেন, আমার চ্যানেলেই হয়েছে, এবং সেটা ইন্ডাস্ট্রির লোকেরাই বলেছে। কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য আগেন রিজনস, যে কারণে কিন্তু নতুন প্রডিউসাররা আসতে পারছে না। যে এতটা প্রেশার, যে ভাই আমি ছবিও বানাবো, তার একটা পাবলিসিটি করতে খরচা লাগে, আমি পোস্টার লাগালাম, এই তো রিসেন্টলি একজন হিরো পোস্ট দিয়েছে ফেসবুকে, তার সব পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। তারও তো প্রডিউসার নতুন, তো তার 31 তারিখে ছবি আছে, তার সব পোস্টার শহরে ছিঁড়ে দেওয়া হয়েছে। তো তাহলে সে পাবলিসিটিটা করবে কি করে? তার কালকে যদি তার সামনে একটা ছবি সব নিজের টিকিট কেটে নেয়, তো তাহলে তার ছবিটা আর গ্রো করবে কি করে? তার ছবিটাকে নামিয়ে দেবে, কারণ ওই সময় একটা হিন্দি ছবিও আছে। তো এই প্রবলেমগুলো যদি হতে শুরু করে, তাহলে নতুন প্রডিউসার কি করে মার্কেটে আসবে? ইকোসিস্টেমটা হেলদি হবেই বা কি করে? আর তৃতীয় যে জিনিসটা সব থেকে ডেঞ্জারাস হচ্ছে, যে নতুন কোনো ডিরেক্টর বা নতুন কোনো হিরো কখনো উঠবে না যদি এই ইকোসিস্টেম চলতে থাকে, যদি এই প্র্যাকটিসেস গুলো চলতে থাকে, কোনোদিনও উঠবে না। আপনি ইতিহাস তুলে দেখে নিন, বাংলা সিনেমা চিরকাল নিজের ওয়ার্ড অফ মাউথে গ্রো করেছে। বড় বড় যত ডিরেক্টর, আমি স্টার ডিরেক্টরদের কথা বলছি, সে কমার্শিয়াল হোক আরবান ছবি হোক, অনিক দত্ত আজকে একজন স্টার ডিরেক্টর, তার নামে ছবি চলে, টিকিট বিক্রি হয়, তার প্রচুর ছবি হিট হয়েছে। তার প্রথম ছবি ভূতের ভবিষ্যৎ প্রথম সপ্তাহে কোনো ওপেনিংই নেয়নি, সেকেন্ড সপ্তাহ থেকে ধীরে ধীরে নিয়েছে ওয়ার্ড অফ মাউথে এবং রিভিউজ এর জন্য, সেখান থেকে পিক আপ নিয়েছে, তারপর একটা কাল্ট ক্লাসিক হয়ে গেছে ছবিটা, বক্স অফিসে সফল ছবি। সৃজিত মুখার্জি,
ঠিক আছে, এখন ফার্স্ট বয় বলা হয় তাকে। তার ছবি অটোগ্রাফ, কি ওপেনিং নিয়েছিল? ওপেনিং নেয়নি ছবিটা, সেকেন্ড উইক থেকে ওপেনিং নিয়েছে, সেকেন্ড উইক থেকে বেড়েছে কালেকশন। আজকে সৃজিত মুখার্জি এত বক্স অফিস কালেকশন দিয়েছে। রাজ চক্রবর্তীর প্রথম ছবি, আমি তো এতক্ষণ আরবান ফিল্ম মেকারদের এক্সাম্পল দিলাম, রাজ চক্রবর্তী চিরদিনই তুমি যে আমার, সেকেন্ড উইক থেকে গ্রো করা শুরু করেছে, ফার্স্ট উইকেন্ডে গ্রো করেনি কিন্তু ছবিটা, মানে বিশাল ওপেনিং নিয়েছে, নতুন ছেলে মেয়ে ছিল তো, ঠিক আছে। আচ্ছা, এবার সুপারস্টারদের এক্সাম্পল দেবো। সুপারস্টার জিৎ, বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, তার যে প্রথম ছবি সাথী, সেটা কি ওপেনিং নিয়েছিল? যারা সেই সময় থেকে বাংলা ছবি ফলো করে তারা কমেন্ট করে জানাবেন, তার ছবি ওপেনিং নেয়নি, তার ছবিও কিন্তু ধীরে ধীরে পিক আপ নিয়েছে। তাই জন্য একটা সুপারস্টার তৈরি হয়েছে। লোকে তো জানবে, ছবিটা দেখবে, কথা বলবে, তবে তো সেটা গ্রো করবে, সেই স্পেসটা তো দিতে হবে। আর তখনকার দিনে তবু, মানে এই সময়কার ঘটনাগুলো বললাম, সেই সময় তবু একটা ছবি হলে থাকতো। এখন আরো বেশি কর্পোরেটাইজেশন হয়ে গেছে, হিন্দি ছবির বেশি ফ্লো আসছে, ইনফ্লাক্স, তারপরে ওইদিকে আমাদের সাউথের ছবি আছে, এত কিছু আছে, তো সেখানে তো অনেক তাড়াতাড়ি হল থেকে নেমে যাবে। ওয়ার্ড অফ মাউথটা গ্রো করার টাইম অনেক কম আছে, তো সেখানেও যদি তুমি ব্রিদিং স্পেস না দিচ্ছ, আরেকটা বাংলা ছবিকে ব্রিদিং স্পেস দিচ্ছে না, মেরে দিচ্ছে ইমিডিয়েটলি, তো তাহলে কি করে নতুন ডিরেক্টর আসবে উঠে, মানে যে সুপারস্টার ডিরেক্টর হবে বা নতুন কোনো হিরো সুপারস্টার হবে, কি করে এটা হবে? আপনারা উত্তর দিন আমাকে। আর হাস্যকর ইনফ্লেটেড ফিগার্স দেওয়া হচ্ছে, যেগুলোর কোনো মাথা মুন্ডু নেই। আমি ওয়ার্ড অফ মাউথে গ্রো করার ব্যাপারটা বলছি না, এটার জন্য কি হয় কি, অডিয়েন্স রেগুলারলি যদি হলে যায়, তার যদি সিনেমা দেখার অভ্যেস থাকে, তাহলেই কিন্তু একটা ওয়ার্ড অফ মাউথ গ্রো করতে পারে। আমি একটা এক্সাম্পল, রিসেন্ট একটা ছবির এক্সাম্পল দিচ্ছি, পাটালিগঞ্জের পুতুল খেলা। যারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের ছবিটা ভালো লেগেছে না খারাপ লেগেছে। ছবিটা যথেষ্ট ভালো একটা ছবি হয়েছে এবং এমনই একটা স্পেসের মধ্যে অপারেট করে যেটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করছে, ঠিক আছে। তা সত্ত্বেও সেই ছবিটা চললো না। তার কারণটা কি, যে ছবিটা কিন্তু সেই পরিমাণের লোকে গিয়ে দেখছে না, যে কারণে এই ওয়ার্ড অফ মাউথটা গ্রো করতে পারে, যে সেকেন্ড উইকে বেটার গ্রো করবে। এবং এটার ফলটার কিন্তু, এটার কারণটা হচ্ছে এই ম্যাল প্র্যাকটিসের যে একটা সিস্টেম তৈরি হচ্ছে না, সেটার জন্য এটা কিন্তু কেস খেলো। তার কারণ হচ্ছে, যদি রেগুলারলি অডিয়েন্স যেত এবং ছবি দেখে মানে তার পছন্দ হতো, মানে ভালো কন্টেন্ট সে পেতো, তাহলে তার একটা রেগুলার হলে যাওয়ার প্র্যাকটিস হতো। এবার দর্শকের কি একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মানি তো আছে। এবার সে ধরুন একটা ছবি এক্স ছবি দেখতে গেছে, গিয়ে দেখলো পুরোপুরি বোর হয়েছে, ভাল লাগলো না, আপ টু দ্য মার্ক হয়নি, তারপরে সে ডিসাইড করলো যে ভাই আর বাংলা ছবিতে রিস্ক নেবো না। তো সেই জন্য সে ছবি দেখতে গেলেও অন্য কোনো ছবি, মানে হিন্দি ছবি, সাউথের ছবি, হলিউডের ছবি, এগুলো প্রেফার করেছে, বাংলা ছবিটাকে আর চান্সই দেয়নি, মানে পরবর্তী যে বাংলা ছবিটা, এবং সেটা হয়তো পাটালিগঞ্জের পুতুল খেলা ছিল, যেটাকে চান্সই দেয়নি, তাই জন্য ছবিটা কালেকশনই করতে পারছে। এখন আমি এই কথাটা বলছি, এই কথাটা মানে অডিয়েন্সের মধ্যে অনেকের ভালো লাগবে না, আমি জানি। যে ইন্ডাস্ট্রির লোক যারা ভিডিও দেখবে তাদের তো ভালো লাগবেই না, ঠিক আছে। কিন্তু এই জিনিস যদি চেঞ্জ না হয়, এর ফল এখন তো বোঝা যাবে না, 2025-এও এই জিনিস হবে, 26-এও হবে, কিন্তু মানে নিয়ার ফিউচারে, এই 2-3 বছরের মধ্যে এর ইম্প্যাক্ট মানে দেখতে হবেই হবে। তখন এই যে বাংলা ইন্ডাস্ট্রি যেরকম একটা অবস্থা হয় না, যে কুল কিনারা পায় না খুঁজে, সেম জিনিস তখন হবে কিন্তু। এবং অ্যাকচুয়ালিতে কিন্তু ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। আপনারা দেখছেন ইন্ডাস্ট্রির যারা ইনসাইডার, যারা বড় বড় ডিরেক্টর, তারা অব্দি নিজেরা এসে বলছে নিজের মুখে, নাম্বার অফ প্রোডাকশন কমে গেছে, হাজারটা ঝামেলা, আপনারা নিজেই সেগুলো শুনে নিয়েছে। তার পরবর্তীতে আপনি অডিয়েন্স, যেটা এক্সিস্টিং অডিয়েন্স আছে, তাকে রিপেল করে দিচ্ছেন, নিজে থেকে দূরে ঠেলে দিচ্ছেন এই ধরনের কাজকর্ম করে। নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসার হতে দিচ্ছেন না, নতুন হিরো আসতে দিচ্ছেন না, কিছুই হতে দিচ্ছেন না। মানে তারপরে আপনি বলছেন যে ইন্ডাস্ট্রি বড় হোক, বেটার হোক, আমি এই কালেকশন ওই কালেকশন পৌঁছে দেবো। এটা হতে পারে না, এটা কখনো পসিবল না। অনেকদিন ধরেই ভেবেছিলাম যে এই ম্যাল প্র্যাকটিসেস গুলো নিয়ে কথা বলবো, এবং খালি এই ইনফ্লেটেড ফিগার্স এবং নিজের টিকিট কাটা অব্দি জিনিসটা সীমিত নেই। মানে অন্য ছবি যেটা হলে পারফর্ম করছে, তাকে বুক মাই শো এখন একটু চেঞ্জ করেছে, না হলে এর আগে অব্দি তো মানে টাকা দিয়ে মানে বুক মাই শোতে অন্য ছবিটাকে রেটিং কম দেওয়াও, তাকে 1 স্টার করে দেওয়াও, এই ধরনের জিনিসপত্র এখানে হয়েছে। এবং সেখানে কিছু কিছু জায়গাতে মানে কিছু লোক নিজের পকেট থেকে টাকা দিয়ে করাচ্ছে এই জিনিসপত্র। বাংলা ইন্ডাস্ট্রি যেখানে দেখছেই লোকে কম, সেখানে সে নিজের ছবিটার প্রমোশনের কথা না ভেবে সে অন্য ছবিটাকে কম রেটিং দেওয়াচ্ছে, ভাবছে ওই ছবিটা পড়লে আমারটা উঠবে। কি অবস্থা জাস্ট ভাবুন, এই দিকে চলে গেছে যে বুক মাই শোতে রেটিং কম দেওয়াচ্ছে। এটা মানে শোভা পায়? হোক, আমি পয়েন্টস গুলো রাখলাম, এবার বাকি তো আপনারা দর্শক, আপনারা চিরকাল বিচার করেছেন। আপনারা এটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।